নমস্কার। আজকের গল্প পেটুক। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কানে কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু। ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না। তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবে। যেমন হরিপদ তেমনই তার ছোট ভাইটি। এদিকে পেটরোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নিমন্ত্রণের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নিমন্ত্রণে যাব না। সবাই বললে, কি ভয়ানক, তুমি এখন বিশ্বের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই, তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নিমন্ত্রণের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধ হয় আসন পেতেছে আর পাত পড়েছে, এইবারে বোধ হয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে, এবার ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর চাচ্ছি না। এইবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো আর চাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ি রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি। আমি তো আর চাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, এইবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা। ওই যা, ফুরিয়ে গেল তো, বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নিমন্ত্রণের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তার কয়েকদিন পরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন না যেতে আবার যেই সে। তাই সবাই বলে, কাবু হলে আর গাবো খাবো না, আর তাজা হলে গাবো খাবো না তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা, শিগগিরই এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দড়ি নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে পুরে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেকে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা, কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথাও লাড্ডু খেতে গেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরেই ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলে না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শব্দ, জল নাকি কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির।
তিনি ভিতর থেকে খবর নিচ্ছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়ছে। তিনি এসে হরিপদ বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিস ফাস কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না পড়লে আর রক্ষা নেই। বড় মা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলে ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে তো এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখেছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদের মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই হয়। আর যদি মানুষ ওই লাড্ডু খেয়ে ফেলে, তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা চলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে, বলে হরিপদ ফ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গভীরভাবে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, আমি 7টা খুব বড় বড় খেয়ে ফেলেছি। তুমি শিগগির ডাক্তার ডাকো। বড় মামা, আমার কীরকম গা ঝিমঝিম করছে আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তিতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারোর 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিষাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড়মাও বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরও কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানে যে সে বেশি খিচড়ি খেয়েছিল, তাই হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সে খুব বিষ কেশে আরেকটু হয়ে মরতে যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি, তা জানে কেবল হরিপদর বড় মামা, মেজ মামা আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প পড়ছো। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ধন্যবাদ এই গল্পটি পুরোটা শোনার জন্য।